আচ্ছা, একটা কোম্পানির মূল্য ঠিক কতটা হতে পারে? মানে সর্বোচ্চ কত? আজকের আলোচনায় আমরা অ্যাপলের মতো একটা টেক জায়ান্টের দিকে তাকাবো আর বোঝার চেষ্টা করব যে কিভাবে একটা কোম্পানি এমন এক আকাশছোঁয়া ভ্যালুয়েশনে পৌঁছায়। তো চলুন একদম সেই মূল সংখ্যাটা দিয়ে শুরু করি, যা ২০২২ সালের শুরুতে পুরো দুনিয়াকে চমকে দিয়েছিল। $3 ট্রিলিয়ন। সংখ্যাটা শুনলেই মাথা ঘুরে যায়, এতটাই দরজে ঠিকমতো কল্পনা করাও কঠিন। কিন্তু এর আসল মানেটা কি? এই বিশাল সংখ্যাটাকে যদি একটু সহজ করে বুঝতে চাই, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। এটা যুক্তরাজ্যের মতো একটা দেশের পুরো এক বছরের অর্থনৈতিক উৎপাদনের প্রায় সমান। এমনকি ভারত বা ফ্রান্সের মতো দেশের জিডিপির থেকেও বেশি। ভাবা যায়? তাহলে প্রশ্ন হল, একটা কোম্পানি কিভাবে এত বড় হয়? আজকের আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই ধাপে ধাপে দেখব। এর অবিশ্বাস্য গ্রোথ থেকে শুরু করে সার্ভিসেসের দিকে এর কৌশলগত পরিবর্তন, এর পেছনের ফিনান্সিয়াল ইঞ্জিন, আর সবশেষে সবকিছু মিলে কিভাবে এই বিশাল মূল্যায়ন তৈরি হলো। চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে চলুন একদম গভীরে যাওয়া যাক। এই যে এত বড় একটা ভ্যালুয়েশন, এটা কিন্তু একদিনে হয়নি। এর পেছনে আছে এক অবিশ্বাস্য দ্রুতগতির উত্থানের গল্প। ব্যাপারটা ভাবুন একবার, প্রথম $1 ট্রিলিয়ন পৌঁছতে সময় লেগেছিল ২০১৮ সাল পর্যন্ত। অথচ এর পরের মাত্র ২ ট্রিলিয়ন যোগ করতে সময় লাগল ৪ বছরেরও কম। এই যে স্পিড, এটা এক কথায় অবিশ্বাস্য। এখন এই যে এত দ্রুত গ্রোথ, এর সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হলো, এটা কিন্তু শুধু আরও বেশি ফোন বা ল্যাপটপ বিক্রি করার গল্প না। আসল চাবিকাঠিটা ছিল ব্যবসার একটা সম্পূর্ণ ভিন্ন দিকে ফোকাস করা। টিম কুকের নেতৃত্বে কোম্পানিটা একটা দারুণ স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেয়। তারা বুঝতে পারে যে শুধু আইফোন, আইপ্যাডের মতো ডিভাইসের ওপর নির্ভর করে থাকলে চলবে না। আসল খেলাটা অন্য কোথাও, আর সেটা হলো সার্ভিসেস। আসলে অ্যানালিস্টরা তো এমনও মনে করেন যে অ্যাপেলের এই মোট মূল্যের একটা বিরাট অংশ, প্রায় $1.5 ট্রিলিয়ন আসছে শুধুমাত্র তাদের সার্ভিসেস ব্যবসা থেকে। চিন্তা করা যায়? তো এই যে সার্ভিসেস বলছি আমরা, জিনিসটা আসলে কি? এর ভেতরে ঠিক কি আছে? চলুন একটু ভেঙে দেখি। ২০১৯ সালের ডেটা যদি আমরা দেখি, তাহলে বোঝা যায় যে এই আয়টা আসছে বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট আর ফি থেকে। মানে এটা একটা বিশাল পোর্টফোলিও। এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, অ্যাপ স্টোর থেকে অ্যাপ বিক্রির ওপর ৩০% কার থেকে শুরু করে গুগল যে অ্যাপল ডিভাইসগুলোতে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে থাকার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার দেয়, সেটাও এর মধ্যে পড়ে। মানে আয়ের অনেকগুলো উৎস। কিন্তু গল্পের এখানেই শেষ না। এই পুরো পাজেলের আরও একটা অংশ আছে, যেটা হয়তো সচরাচর আমাদের চোখে পড়ে না। আর সেটা হলো কর্পোরেট ফিন্যান্সে দুনিয়ার একটা খুব পাওয়ারফুল টুল। এই টুলটার নাম হলো স্টক বাইব্যাক। সহজ কথায়, যখন একটা কোম্পানি বাজার থেকে নিজের শেয়ার নিজেই কিনে নেয়, এতে হয় কি, বাজারের শেয়ারের সংখ্যা কমে যায়, আর তার ফলে বাকি শেয়ারগুলোর দাম প্রায়শই বেড়ে যায়। এটা আমেরিকার বড় কোম্পানিগুলোর জন্য খুবই সাধারণ একটা ব্যাপার। এখন প্রশ্ন হল, কোম্পানিগুলো এটা করে কেন? এর পেছনে বেশ কিছু স্ট্র্যাটেজিক কারণ আছে। যেমন, তারা হয়তো বোঝাতে চায় যে তাদের স্টক এখন আন্ডারভ্যালুড, বা শেয়ার হোল্ডারদের হাতে টাকা ফিরিয়ে দিতে চায়, অথবা এটা ডিভিডেন্ড দেওয়ার একটা বিকল্প হতে পারে। আর এই ব্যাপারটা কিন্তু শুধু আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন একটা গ্লোবাল ট্রেন্ড। যেমন এই চার্টটা দেখুন, চীনে স্টক বাইব্যাকের পরিমাণ কি নাটকীয়ভাবে বেড়েছে। মানে এই কৌশলটা বিশ্বজুড়েই জনপ্রিয় হচ্ছে। তবে হ্যাঁ, এই ট্রেন্ডটা গ্লোবাল হলেও আমেরিকাতে এর স্কেলটা অসম্ভব, মানে বিশাল। ২০১০ থেকে ২০২০ এই ১০ বছরে পাবলিক কোম্পানিগুলো প্রায় $৬.৫ ট্রিলিয়ন খরচ করেছে এই খাতে। এটা এখন স্টক মার্কেটের একটা বড় চালিকা শক্তি। তো এতক্ষণ আমরা আলাদা আলাদা করে কয়েকটা দিক দেখলাম। চলুন এবার সবগুলো ডট একসাথে কানেক্ট করে অ্যাপেলের ভ্যালুয়েশনের পুরো ছবিটা বোঝার চেষ্টা করি। দেখুন, এর পেছনে আসলে কোনো একটা ম্যাজিক নেই। এটা হলো কয়েকটা জিনিসের একটা পারফেক্ট কম্বিনেশন। ১. দুনিয়াজুড়া জনপ্রিয় হার্ডওয়্যার প্রোডাক্ট। ২. একটা অত্যন্ত লাভজনক এবং বৈচিত্র্যময় সার্ভিসেস ব্যবসা। আর ৩. স্টক বাইব্যাকের মতো ফিন্যান্সিয়াল টুলগুলোর খুবই বুদ্ধিদীপ্ত ব্যবহার। আসলে আজকের দিনে একটা মেগা কর্পোরেশনের ভ্যালু ঠিক এভাবেই তৈরি হয়। জনপ্রিয় প্রোডাক্ট, ডাইভার্সিফাইড বিজনেস স্ট্র্যাটেজি আর সফিস্টিকেটেড ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং, এই তিনের মিশ্রণেই একটা কোম্পানি এই ঐতিহাসিক উচ্চতায় পৌঁছাতে পারে। আর এই সব কিছু আমাদেরকে একটা চূড়ান্ত প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন একটা মাত্র কোম্পানির মূল্য একটা G7 দেশের পুরো অর্থনীতির চেয়েও বেশি হয়ে যায়, তখন আধুনিক পৃথিবীতে সম্পদ, অর্থনীতি আর ক্ষমতার মানেটা আসলে কি দাঁড়ায়?
এটা নিয়ে ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?